হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক পাঠশালা ইউটিউব চ্যানেল। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা 27শে ডিসেম্বর 2024 সালে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসটি হলো কারেন্ট অ্যাফেয়ার্সের 82 নাম্বার ক্লাস, অর্থাৎ বিগত 81টি দিন ধরে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে আসছি। আজকের ক্লাসে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করি আজকের ক্লাসটি সকলেরই ভালো লাগবে। আমাদের এই ক্লাসটি যদি তোমরা করতে থাকো তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর কোনো ভয় থাকবে না, কারণ আমাদের এই ক্লাস থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স কমন পেয়ে যাবে। আর যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো দেখতে থাকো আজকের এই ক্লাসটি। আজকের ক্লাসে প্রথম প্রশ্নটি দেখার আগে একটা কথা বলি যে ক্লাসটি সকলে কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ক্লাস শেষে। এবার দেখো প্রথম প্রশ্নটি, 2024 সালের জন্য কতজন শিশুকে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাল পুরস্কার দেওয়া হবে? ঠিক আছে, অপশান এ 17, অপশান বি 12, অপশান সি 15, অপশান ডি হলো 16। সঠিক উত্তরটি হলো অপশান এ 17 জন। অর্থাৎ 2024 সালের জন্য 17 জন শিশুকে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাল পুরস্কার দেওয়া হবে। এবার এই রাষ্ট্রীয় বাল পুরস্কার কি সেই সম্বন্ধিত একটু অ্যাডিশনাল ইনফরমেশনে কিছু তথ্য দেখে নিই। 2024 সালের 26শে ডিসেম্বর শিশু ও শিশু মন্ত্রক বীর বাল দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে প্রধানমন্ত্রী জাতীয় শিশু পুরস্কার প্রদান করে থাকে। এবার 14টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 17 জন শিশুকে এই পুরস্কারের জন্য নির্বাচন করা হচ্ছে। এর মধ্যে 7 জন ছেলে রয়েছে এবং তাহলে বাকি 10 জন কি মেয়ে। এই মোট হচ্ছে 17 জনকে রাষ্ট্রীয় বাল পুরস্কার দেওয়া হবে। এই সম্পর্কিত আরও কিছু তথ্য দেখে নেয় অ্যাডিশনাল ইনফরমেশনে। গুরু গোবিন্দ সিং জির সাহেবজাদে জোরওয়ার সিং জি এবং ফতেহ সিং জির আত্মত্যাগের স্মরণের জন্য এই বীর বাল দিবসটি পালন করা হয়ে থাকে। প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাল পুরস্কার হলো একটি মর্যাদাপূর্ণ পুরস্কার যা ভারত সরকার শিশুদের বিভিন্ন ক্ষেত্রে তাদের অসামান্য অবদানের জন্য এই পুরস্কারটি প্রদান করে থাকে। এবার দেখো আজকে 2 নম্বর প্রশ্নটি, বার্ড ইগল কোন দেশের জাতীয় পাখি হয়েছে? অপশান এ কানাডা, অপশান বি রাশিয়া, অপশান সি আমেরিকা, অপশান ডি হলো জাপান। সঠিক উত্তরটি হলো অপশান সি আমেরিকা। বার্ড ইগল আমেরিকার জাতীয় পাখি হয়েছে। জো বাইডেনকে আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি, ঠিক আছে, 20 জানুয়ারি আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ততদিন আছে জো বাইডেন বার্ড ইগলকে জাতীয় পাখি হিসাবে ঘোষণা করার বিল অনুমোদন ও স্বাক্ষর করেছে। বার্ড ইগল 1782 সাল থেকে সরকারি নথিতে ব্যবহার করা হয়েছে আমেরিকার। যেহেতু এখানে আমেরিকার জাতীয় প্রতীকের কথা এসছে, তাই আমরা আমেরিকার আরও কিছু জাতীয় প্রতীক অ্যাবাউট অফ দ্য টপিকে দেখে নেব। প্রথমে দেখব জাতীয় নীতিবাক্য কি আমেরিকার, ইন গড উই ট্রাস্ট। জাতীয় স্তন্যপায়ী পাখি হলো আমেরিকান বাইসন। জাতীয় ফুল কি আমেরিকার, গোলাপ। জাতীয় গাছ হচ্ছে ওক গাছ, হচ্ছে আমেরিকার জাতীয় গাছ। এবার দেখো আজকে 3 নম্বর প্রশ্ন, চ্যাম্পিয়ন ট্রফি 2025, ঠিক আছে, এই চ্যাম্পিয়ন ট্রফি কিসের সাথে যুক্ত? ক্রিকেট। এই চ্যাম্পিয়ন ট্রফি 2025 পাকিস্তান ছাড়া আর কোন দেশে অনুষ্ঠিত হবে? অপশান এ কাতার, অপশান বি ইউএই, অপশান সি বাংলাদেশ, অপশান ডি হলো শ্রীলঙ্কা। সঠিক উত্তরটি হলো অপশান বি ইউএই। চ্যাম্পিয়ন ট্রফি 2025 পাকিস্তান ছাড়া ইউএইতে অনুষ্ঠিত হবে, অর্থাৎ ভারত সম্প্রতি পাকিস্তানের চ্যাম্পিয়ন ট্রফি খেলবে না। এবার এর জন্য ভারতের যে ম্যাচগুলি রয়েছে সেগুলি ইউএইতে অনুষ্ঠিত হবে, আর বাকি ম্যাচগুলো পাকিস্তানেই অনুষ্ঠিত হবে। এবার দেখো অ্যাডিশনাল ইনফরমেশন এই সম্পর্কিত কিছু তথ্য। 2025 সালে চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তানের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ ইউএইতে অনুষ্ঠিত হবে। ভারতের বিপক্ষে ম্যাচগুলো হবে ইউএই, আরব আমিরাত অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতে ভারতের বিপক্ষে ম্যাচগুলি হয়ে থাকবে। চ্যাম্পিয়ন ট্রফি 2025 অনুষ্ঠিত হবে কবে থেকে? 19শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে, চলবে হচ্ছে 9 মার্চ 2025 হবে, 9 মার্চ 2025 সাল পর্যন্ত এই ম্যাচগুলি চলবে। এতে 8টি দল অংশগ্রহণ করবে। তো চ্যাম্পিয়ন ট্রফিতে কতটি দল অংশগ্রহণ করবে? 8টি। এবং আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি বিশ্বকাপের পর, অর্থাৎ ওয়ার্ল্ড যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপের পর এই চ্যাম্পিয়ন ট্রফিটি হলো আইসিসির দ্বিতীয় বৃহত্তম ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্ট হলো এই চ্যাম্পিয়ন ট্রফিটি। এবার আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে খেলা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। মহিলাদের অনূর্ধ্ব 19 অর্থাৎ আন্ডার 19 টি20 এশিয়া কাপের শিরোপা জিতেছে কে? ভারত। সম্প্রতি ভারত বাংলাদেশকে হারিয়ে মহিলাদের আন্ডার 19 টি20 এশিয়া কাপটি জিতেছে ভারত। আনমোলপ্রীত সিং লিস্ট এতে দ্রুততম ভারতের সেঞ্চুরি করেছেন, অর্থাৎ প্রথম ভারতীয় হিসাবে আনমোলপ্রীত সিং লিস্ট এতে দ্রুততম সেঞ্চুরি করেছেন। 35 বলে তিনি সেঞ্চুরিটি করেছেন। রিচা ঘোষ মহিলাদের টি20 আন্তর্জাতিক ক্রিকেটে 18 বলে অর্ধশতক অর্থাৎ
50 রান করেছে এবং তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার হয়েছেন এই অর্জন করেছেন। অর্থাৎ 18 বলে 50 রান করে, টি-20 ক্রিকেটে 18 বলে 50 রান করে তিনি প্রথম ভারতীয় ক্রিকেটার হয়েছেন। শাহিন আফ্রিদি, ঠিক আছে, পাকিস্তানি ফাস্ট বোলার শাহিন আফ্রিদি সম্প্রতি সর্বকনিষ্ঠ বোলার হিসাবে 100টি উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি। এবার দেখো 4 নম্বর প্রশ্নটি, ভারতীয় গবেষকরা পূর্বঘাট থেকে কোন মাছ আবিষ্কার করেছে? সম্প্রতি পূর্বঘাট থেকে একটি মাছের প্রজাতি আবিষ্কার হয়েছে, সেই মাছটি কি? সঠিক উত্তরটি হবে অপশান ডি, কৈমা। ঠিক আছে, ভারতীয় গবেষকরা পূর্বঘাট থেকে কৈমা নামক একটি মাছের প্রজাতি আবিষ্কার করেছে। সম্প্রতি ভারতের গবেষকরা পূর্বঘাট থেকে মিষ্টি জলের মাছ অর্থাৎ মিঠা জলের মাছ কৈমা একটি নতুন প্রজাতি আবিষ্কার করেছেন। এবার দেখো আজকে থাম্বনেলের প্রশ্ন এবং একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই বিহারের নতুন রাজ্যপাল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এ অজয় কুমার ভাল্লা, অপশন বি আরিফ মোহাম্মদ খান, অপশন সি হলো বিশ্বনাথ আর্লেকার, অপশন ডি হলো বিজয় কুমার সিং। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, আরিফ মোহাম্মদ খানকে বিহারের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত করা হয়েছে। এর আগে আরিফ মোহাম্মদ খান কেরালার রাজ্যপাল হিসাবে নিযুক্ত ছিলেন। এবার দেখো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 5টি রাজ্যের নতুন গভর্নর নিয়োগ করেছেন, অর্থাৎ সম্প্রতি 5টি রাজ্যের রাজ্যপালকে নতুনভাবে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবার আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে নবনিযুক্ত এই 5টি রাজ্যে যে নতুন নিযুক্ত গভর্নর রয়েছে তাদের সম্বন্ধে দেখে নেব। প্রথমে দেখো বিহার, যেটা আমরা পড়ে আসলাম, বিহার হচ্ছে আরিফ মোহাম্মদ খানকে বিহারের রাজ্যপাল করা হয়েছে। কেরালা, আগে আরিফ মোহাম্মদ খান কেরালার রাজ্যপাল ছিলেন, তো ওখান থেকে নিয়ে আসলে কেরালা নিশ্চয়ই ফাঁকা হয়ে গেছে, তো কেরালার রাজ্যপাল কে রয়েছেন এখন? কাকে নিয়োগ করা হয়েছে? বিশ্বনাথ আর্লেকারকে কেরালার রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। মণিপুর, অজয় কুমার ভাল্লাকে মণিপুরের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে, তিনি প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ছিলেন। মিজোরামের রাজ্যপাল কাকে নিয়োগ করা হয়েছে? অবসরপ্রাপ্ত জেনারেল বিজয় কুমার সিং। এই বিজয় কুমার সিংকে মিজোরামের রাজ্যপাল করা হয়েছে, তিনি হলো অবসরপ্রাপ্ত একজন জেনারেল। ঠিক আছে, জেনারেল মানে সেনাপ্রধান ছিলেন, তিনি 24তম সেনাপ্রধান ছিলেন 2010 থেকে 2012 সালের মধ্যে। উড়িষ্যার রাজ্যপাল কাকে করা হয়েছে? উড়িষ্যার রাজ্যপাল করা হয়েছে হরিবাবু কামহামপতিকে উড়িষ্যার রাজ্যপাল করা হয়েছে। এবার দেখো রাজ্যের গভর্নর সম্পর্কিত কিছু তথ্য রিলেটেড আপডেটসে। প্রথমে দেখো আমরা সংবিধানের 153 নম্বর অনুচ্ছেদে, তাহলে কত নম্বর অনুচ্ছেদ? 153 নম্বর অনুচ্ছেদ, ভারতের প্রতিটি রাজ্যের জন্য একজন রাজ্যপাল থাকবে, এটি 153 নম্বর ধারায় সংবিধানে বলা হয়েছে। এবার দেখো প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের পরামর্শে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন ভারতের রাজ্যপাল, সেটি কত? 153 নম্বর ধারায়। এবার দেখো একজন ব্যক্তিকে ভারতের একটি রাজ্যের গভর্নর হিসাবে নিযুক্ত হতে হবে এবং তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং তার বয়স কমপক্ষে 35 বছর হতে হবে। অর্থাৎ ভারতের রাজ্যপাল হতে গেলে তার বয়স 35 বছর হতে হবে এবং তার সাথে সাথে তাকে ভারতের নাগরিকও হতে হবে। গভর্নরের মেয়াদের পদ, অর্থাৎ তিনি কত বছরের জন্য রাজ্যপাল হিসেবে নিয়োগ হতে পারে একটি রাজ্যে? 5 বছর। এবং রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা দিতে পারে। কারণ রাজ্যপাল সম্পর্কিত কিছু তথ্য বা জিকে দেখে নিলাম। এবার দেখে নাও আজকে 6 নম্বর প্রশ্নটি। 6 নম্বর প্রশ্ন হলো 86তম সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2024-এর পুরুষদের একক শিরোপা কে জিতেছে? অপশন এ আরস মোহাম্মদ, অপশন বি এম রঘু, অপশন সি সংস্কার শাশ্বত, অপশন ডি হলো ভি লোকেশ। সঠিক উত্তরটি হলো অপশন বি এম রঘু। 86তম সিনিয়র ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2024-এ কর্ণাটকের এম রঘু পুরুষ একক জিতেছেন এবং হরিয়ানার দেবিকা সিহাগ মহিলাদের একক শিরোপাটি জিতেছেন। 86তম সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ভারতের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত হয়েছিল। এটি বেঙ্গালুরুতে 20 থেকে 24শে ডিসেম্বর 2024 পর্যন্ত কর্ণাটকের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত হয়েছিল। এবার দেখো 7 নম্বর প্রশ্নটি। 7 নম্বর প্রশ্ন হলো স্পেডেক্স মিশন কার দ্বারা চালু হবে? অপশন এ মদন বি লোকুর, অপশন বি রামমোহন রাও আমারা, অপশন সি ভাবেশ জৈন, অপশন হলো সঞ্জয় মালহোত্রা। আচ্ছা, এটার অপশনগুলি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। স্পেডেক্স মিশন কার দ্বারা লঞ্চ হবে? তার উত্তর হবে ইসরো। সম্প্রতি ইসরো স্পেডেক্স মিশনটি লঞ্চ করবে, ঠিক আছে। এবার দেখো এই স্পেডেক্স মিশনটি কি তার সম্বন্ধে কিছু তথ্য। ইসরো 30শে ডিসেম্বর স্পেস ডকিং এক্সপেরিমেন্ট স্পেডেক্স মিশনটি চালু করবে। এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মহাকাশযানটিকে ডক এবং আনডক করার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি বিকাশ ও প্রদর্শন করা হলো এর উদ্দেশ্য। এই স্পেডেক্স মিশনের মাধ্যমে মহাকাশযানটিকে ডক এবং আনডক করা হবে। আচ্ছা, এই ডকিং বা ডক কী জিনিস? ডকিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে দুটি উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট একসাথে রাখা হয়
এবং তারপর সেগুলিকে মহাকাশে যুক্ত করা হয়। আসলে এটা কি ভারতের যে 2035 সালের মধ্যে যে স্পেস স্টেশন করা হবে তারই একটি ট্রায়াল হচ্ছে এই স্পেসএক্স মিশনটি। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে PSLV C60 এই মহাকাশযানটি দ্বারা এই স্পেসএক্স মিশনটি লঞ্চ করা হবে। এবার অ্যাবাউট অফ দ্য টপিকে এই সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। স্পেসএক্স 19 নভেম্বর 2024 ভারতের জিস্যাট N2 বা জিস্যাট-20 যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করেছে স্পেসএক্স 19 নভেম্বর 2024। ইসরো ইউরোপীয় মহাকাশ সংস্থার অর্থাৎ ESA এর প্রভাথিরি মিশনটি চালু করেছে। 2028 সালের মধ্যে ইসরো শুক্রায়ন মিশন চালু করা হবে এবং ইসরো লেওতে একটি অ্যানালগ মহাকাশ অভিযানও শুরু করেছে। এবার দেখেন আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্ন হলো ভারতের প্রথম ডিজিটাল জাদুঘর কোন রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে? যেহেতু এটা প্রথম ডিজিটাল জাদুঘর তার জন্য প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ গুজরাট, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি হলো দিল্লি, অপশন ডি হলো মহারাষ্ট্র। সঠিক উত্তরটি হলো অপশন ডি মহারাষ্ট্রে ভারতের প্রথম ডিজিটাল জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। মহারাষ্ট্রের পুনে জেলায় বিশ্বব্যাপী দর্শকের জন্য ভারতের প্রথম ডিজিটাল জাদুঘরটি খোলা হয়েছে। এর নাম কি রাখা হয়েছে? এর নাম রাখা হয়েছে অভয় প্রবানা। এটি মহারাষ্ট্রের পুনে জেলায় মুম্বাই পুনে হাইওয়েতে ইন্দ্রায়ণী নদীর তীরে এই মিউজিয়ামটি প্রতিষ্ঠিত করা হয়েছে। যেতে আচ্ছা এই সম্পর্কিত আরও কিছু তথ্য দেখে নাও। এটি তৈরি করেছে ফিরোদিয়া ইনস্টিটিউট অফ ফিলোলজি কালচারাল অ্যান্ড হিস্ট্রি। এটি 24 জন জৈন তীর্থের গল্পে একটি আভাস দেখাবে। অর্থাৎ এই জাদুঘরে কি প্রদর্শিত হবে? 24 জন যে জৈন তীর্থঙ্কর আছে তাদের গল্প এই জাদুঘরে প্রদর্শিত করা হবে। যেহেতু এখানে 2024 সালে প্রথম কথা এসছে তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে 2024 সালে ঘটে গেছে এরকম কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো চালু হয়েছে কোথায়? কলকাতায়। BSF এর প্রথম মহিলা স্নাইপারের নাম কি? সুমন কুমারী। ভারতের প্রথম চালকবিহীন মেট্রো চালু হয়েছে কোথায়? বেঙ্গালুরুতে চালু হয়েছে। বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দির, ঠিক আছে, ওম আকৃতির মন্দির পালি জেলা, রাজস্থানের পালি জেলায় ওম আকৃতির মন্দির প্রতিষ্ঠিত করা হয়েছে। হাইব্রিড পিচ প্রযুক্তি ব্যবহার করা হবে প্রথম স্টেডিয়াম কোনটি? হিমাচল প্রদেশের ধর্মশালা। বিশ্বের প্রথম দেশ যেখানে মেনিনজাইটিস ভ্যাকসিন প্রবর্তন করা হয়েছে তার নাম হলো নাইজেরিয়া। মহাকাশে ভ্রমণকারী প্রথম ভারতীয় পর্যটকের নাম কি? গোপী থোটাকুরা হলো মহাকাশে ভ্রমণকারী প্রথম ভারতীয় পর্যটক। তো ডিয়ার স্টুডেন্ট এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো সেটি সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং এই ক্লাসটি ভালো লাগলে সবাই একটি লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য।